বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস ভিত্তিক পাঠ বা আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি আমরা। এর আগেও কয়েকটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের চাবি নিয়ে আলোচনা করেছি, এখনও যারা দেখেননি দেখে নিতে পারেন, যেটি নেট সেট ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রয়েছে। এবার আলোচনা করব অরুণ মিত্রের কবিতা। অরুণ মিত্রের কবিতা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রচলন আছে। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাব্য কবিতা স্পেশাল ছাত্রছাত্রীদের অরুণ মিত্রের কবিতার পাঠ রয়েছে। তো আজকের আলোচনা করব অরুণ মিত্রের কবিতাগুলি। আপনাদের অন্য কোনো কবিতা বা অন্য কোনো আলোচনা জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান, আমরা নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। অরুণ মিত্রের কবিতাগুলো আলোচনা করার আগে অরুণ মিত্র সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অরুণ মিত্রের জন্ম 1909 আর মৃত্যু 2000 সাল। রবীন্দ্র দত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রতির্দশা কবি অরুণ মিত্র। তিনি ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হিসাবে খ্যাতিমান ছিলেন। পেশাগত জীবনে তিনি অধ্যাপনার কাজ করতেন। এই কবির প্রথম থেকেই সদা জাগ্রত বিবেক ছিল, আর ছিল বলেই রাজনৈতিক আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণীর দেখে হতাশ হয়েছিলেন। তাই তিনি মানব স্বাধীনতার প্রতিষ্ঠায় কৃষিজীবী শ্রমজীবী মানুষের অভ্যুত্থান কামনা করতেন। বারবার তিনি তাদের হয়ে কলম ধরেছেন। কমিউনিজমে বিশ্বাসী এই কবি মানবিক চৈতন্যের আলোকে নিজেকে একটু একটু করে বদলে নিয়ে ধীরে ধীরে যেন হয়ে উঠতে চান সত্যিকারের একজন মানবতার প্রেমিক কবি। তিনি বুঝেছিলেন লেখনীতে পুড়ে দিতে হবে বারুদ। তার লেখার ধরনও আলাদা। গদ্যের ঝিলিক লক্ষ্য করা যায়। অল্প লেখনের কবি, একটু যেন থেমে থেমে কথা বলার মতন ছন্দের সাবেক বন্ধন মুছে বড় অনায়াসে পাড়ি দিয়েছেন তিনি দূরের দরিয়ায়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল প্রান্তরেখা 1943 সালের, উৎসের দিকে, ঘনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরে মাটিতে, শুধু রাতের শব্দ নয়, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। ঘনিষ্ঠ তাপ 1963-তে প্রকাশ হচ্ছে। মঞ্চের বাইরে মাটিতে 1970, শুধু রাতের শব্দ নয় 78, শ্রেষ্ঠ কবিতা 85-তে প্রকাশিত হচ্ছে। প্রথমেই অরুণ মিত্রের লাল ইস্তার কবিতাটি আলোচনা করব, তারপরে ভিডিও যদি বড় না হয়ে যায় অন্যান্য কবিতাগুলো আলোচনা করব। যদি দেখি যে ভিডিও আলোচনা করতে করতে বড় হয়ে যাচ্ছে, তাহলে আবার অন্যদিন অন্য কবিতাগুলো আলোচনা করব। অরুণ মিত্রের কবিতা আলোচনা করতে বসলে প্রথমে যে কথাটি বলতে হয় তা হলো, কবি হিসাবে তাঁকে একজন সাধারণ মানুষের দরদি বা আত্মীয় কবি বলা যেতে পারে। কেননা তিনি সাধারণ মানুষের বিপ্লবী সত্তার কথা অকপটে যেভাবে কবিতার ভাষায় বলেছেন, তাদের সঙ্গে নিজেকে একাত্মীকরণ করেছেন, তাদের বুঝেছেন, তা বোধ হয় তাঁর আগে বাংলা কবিতা এভাবে কেউ বোঝেননি, বোঝার চেষ্টা করেননি। যে কোনো কবির কবিতার সৃষ্টিতে তার জীবনযাপন, তার পরিবেশ, তার পারিবারিক পরিমণ্ডল এবং সামাজিক এবং রাজনৈতিক বা ভূমিকা বিরাটভাবে তৈরি হয়। সেই ছাপ, সেই রাষ্ট্রিক ছাপ, সেই রাজ্যের তখনকার পরিস্থিতির ছাপ, দেশের ছাপ, বৈদেশিক পরিস্থিতির ছাপ, তার উত্থান পতন সব কিছু কবিতার মধ্যে চলে আসে। সময়কে বাদ দিয়ে কোনো কবিতা লেখা যায় না, সময়কে এড়িয়ে কবিতা লেখা সম্ভব নয়। অরুণ মিত্র পারেননি সময়কে ছাপিয়ে লিখতে। তার সময়ে অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছিল, সেইগুলোর জন্য তখন উথাল পাতাল ছিল পরিবেশ। সেই উথাল পাতাল পরিবেশে কিভাবে তিনি কবিতা লিখছেন, তার সেই ঘটনাগুলো একটু জেনে নেওয়া দরকার। তার কবিতায় একটা বড় অংশ সৃষ্টিতে যে জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলি ভূমিকা নিয়েছিল তার বড় অপেক্ষা রাখে না। 1936-এ
স্পেনের গৃহযুদ্ধ, স্পেনের গণতন্ত্রী সরকারের পথে দ্বীপ জনমত গড়ে ওঠা, 1937-এ জাপানের চীন আক্রমণ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনাক্রমণ চুক্তি ভেঙে হিটলারের রাশিয়া আক্রমণ, এদেশের মাটিতে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের উতাল পাতাল পরিবেশ, বাংলার ফ্যাসিস্ট বিরোধী লেখক ও শিল্পী সংঘের প্রতিষ্ঠা হচ্ছে এই সময় 1942 সালে, তারপর মন্বন্তর 1943, গণনাট্য সংঘের প্রতিষ্ঠা, দেশ টুকরো টুকরো হওয়ার পরও বা স্বাধীনতা পরেও পুনশ্চ সাম্প্রদায়িক হানাহানি। এই আবহে কবি সমর সেন, দীনেশ দাস, মনীন্দ্র রায়, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা জেগে উঠেছিল। আর তার সঙ্গে তার আরও একটা বিবেক জেগে উঠেছিল, তার নাম অরুণ মিত্র। তার বিভিন্ন কবিতায় সেই আবহ উঠে এসেছে। লাল ইস্তাহার উল্লেখযোগ্য, মাটির কবর আরও একটি কবিতা, তার এই ভাবনাগুলো ফুটে উঠেছে। আগেই বলেছি, প্রথমে আলোচনা করব লাল ইস্তাহার কবিতাটি। আমি জানি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে তার কারোর কাছে সামনে বই নেই, থাকার কথাও নয়, তো যাই হোক কবিতাটি একবার পড়ে নেওয়া দরকার এই সময়, যেহেতু বই নেই। প্রাচীরপত্রে পরনি ইস্তাহার, লাল অক্ষর আগুনের হলকায়, ঝলসাবে কাল জানো, আকাশে ঘনায় বিরোধের উত্তাপ, ভোঁতা হয়ে গেছে পুরনো কথার ধার, যুগান্ত উৎকীর্ণ, এখনই পড়ো নতুন ইস্তাহার। ভিড়ে ভিড়ে খোঁজো, ফৌজ আছে তৈয়ার, প্রস্তুত হাতিয়ার, শক্ত মুঠোয় স্বর্গ ছিনিয়ে নেওয়া, দেবতারা পারে ঠেকাতে আর কি বলো, শৃঙ্খলে এলো সৈনিক শৃঙ্খলা, উঁচু কপালের কীর্তি যে টলমল, নিঃশ্বাস চাই হাওয়া চাই আরও হাওয়া, এই হাওয়া যাবে উড়ে, দেবতারা সাবধানী, ঘোরালো ধোঁয়ায় হাঁপাবে অন্ধকার, মানুষেরা হুঁশিয়ার। ঘরের জানালা হয়তো বিপদ ডাকে, মরছে ধরা ও জীবাণু গরাদ গুলি, গোপন ডেকেছে আবছা গরাদ নাকি, ঘরের মানুষ মৃতরাত নয় ভুলো। প্রাচীরপত্রে অক্ষত অক্ষর, তাজা কথা কয় শোনো, কখন আকাশে ভ্রুকটি হয়ে প্রখর, এখন প্রহর কোনো, উপসী হাতের হাতুড়িরা উদ্যত, কড়া পড়া কাঁধে ভবিষ্যতের ভার, দেবতার কুৎসিত রীতিমতো, মানুষেরা হুঁশিয়ার। লাল অক্ষর লটকানো আছে দেখো নতুন ইস্তাহার। কবিতার ছত্রে ছত্রে রয়েছে আগুন। অরুণ মিত্রের সাম্যবাদী কবিতার মধ্যে লাল ইস্তাহার সর্বশ্রেষ্ঠ ও উল্লেখযোগ্য, যেখানে সাম্যবাদী ইস্তাহারের মুক্তি ও তার প্রতিরোধের প্রতীকরূপে চিহ্নিত করা হয়েছে। একেবারে প্রথম লাইনে তাই বলছে, প্রাচীরপত্রে পরনি ইস্তাহার, লাল অক্ষর আগুনের হলকায়। প্রাচীনকাল থেকে শাসক ও শোষণের বিরোধ চলে আসছে। শাসক শ্রেণী তার দাঁত নখ দিয়ে সাধারণ মানুষের রক্ত সারা জীবনে চুষে খাচ্ছে, আর তার বিরোধ। সামনে নতুন যুগ, বিশ্বযুদ্ধের প্রভাব ও উদ্দীপনা মানুষের অধিকার সঞ্চয় লড়াইকে প্রেরণা সঞ্চার করছে। তার ভাষণ পর্বের প্রথম কবিতা এটি। এখানে দেবতা শোষক আর হাতিয়ার চেতনার প্রতীক। সাধারণ মানুষের এই চেতনা কবি ফিরিয়ে দিতে চাইছে, যে মানুষ তোমরা জেগে ওঠো, জেগে ওঠো, তোমাদের মুক্তি ঘটাতে পারলে তোমরাই পারো, তোমাদের একতা পারে। যারা শাসক তারা চিরজীবনই ভয় পায়, কিন্তু তা সেই ভয় প্রকাশ করে না সমাজে। তাদের মাথার কিরিটি অর্থাৎ মুকুট আস্থাহীন, টলমল, কারণ মানুষের মন শৃঙ্খলিত হচ্ছে, তারা জাগছে, তাদের বিবেক জাগছে। অভিজাতদের আভিজাত্য আর টিকবে না। তিনি সাধারণ মানুষের পক্ষ নিয়ে শাসকদের হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। দেবতারা সাবধানী, মানুষেরা হুঁশিয়ার। মানুষেরা যেন হঠকারি না করে, তাই তিনি সাবধান করে দিয়েছে বারে বারে। উপসী হাত, যারা কিছু পায়নি, বিনিময়ে শুধু সমাজকে দিয়েছে, মানব সম্পদ হিসেবে দেশের কাজে লেগেছে, তাদের ভরসা দিচ্ছেন কবি। আর বলছেন, উপসী হাতের হাতুড়িরা উদ্যত, কড়া পড়া কাঁধে ভবিষ্যতের ভার, দেবতার ক্রোধ কুৎসিত রীতিমতো, মানুষেরা হুঁশিয়ার।
প্রত্যক্ষভাবে কোনো সমাজ বিবেককেই তিনি প্রকাশ করেননি, বরং সাধারণ মানুষকে অস্তিত্বের সংগ্রামকে তিনি স্বীকৃতি দিয়েছেন তার কবিতায়। সাধারণ মানুষের বেঁচে থাকা আনন্দ বারবার ধরা পড়েছে তার কবিতায়। তিনি বলেছেন, তোমরাও প্রস্তুত হও, পড়ে নাও নতুন ইস্তেহার, চিনে নাও। তোমাদের বাঁচাতে পারে একমাত্র তোমরাই, তোমাদের শৃঙ্খলবদ্ধ জীবনযাপন, তোমাদের একতা, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। শাসক কখনো তোমাদের স্বাধীনতা দেবে না, তারা তোমাদের কায়েম করে রাখবে। তাই নতুনকে স্বাগত জানাও, নতুনকে চিনে নাও। লাল অক্ষরে লটকানো আছে দেখো নতুন ইস্তেহার। এরকম অসংখ্য কবিতা তিনি আশাবাদের কথা বলেছেন। যেমন কসাকের ডাক 1942-এর একটি কবিতার কবি মনে বিপ্লবী সত্তার প্রকাশ পেয়েছে। তিনি সেখানে বলছেন, তোমাদের দুনিয়াকে রুখবই, দুশ্মন রুখবই। এই উচ্চারণ তো আবহকালের সাম্যবাদের কবিতা। সেই সাম্যবাদ, স্বাধীনতাবাদ, মানুষের জাগরণের কবিতা লাল ইস্তাহার। লাল ইস্তাহার কবিতাটি সেই সময় খুবই আলোড়ন ফেলেছিল, মানুষের মধ্যে সত্যি বল সৃষ্টি করতে পেরেছিল, নতুনকে স্বাগত জানাতে চেয়েছিল এবং তারা আশাবাদী হয়েছিল এই কবিতার মাধ্যমে। অরুণ মিত্র এমন একজন কবি, তিনি কবিতার ছন্দ বা মিল এইগুলিকে একেবারে প্রাধান্য দেননি, নিজের মতো করে লেখার চেষ্টা করেছেন। অলংকার তাকেও কোথাও যেন একটা ফেলে রেখে এগিয়ে যেতে চেয়েছেন। তিনি বলছেন, কবিতার কথা বলি তা নাকি তক্ষুনি হয়ে যায়, অলংকার তবে এই অলংকারই পড়ো। যারা কবিতার রূপরীতির কথা বলে তাদের তিনি ব্যঙ্গ করে বলছেন, অলংকার তবে এই অলংকারই পড়ো। কবিতার ফর্ম বা ধারা, লিরিক এই নিয়েও তিনি সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি না লিরিকের কোনো বাঁধা ধরা ফর্ম আছে, আমার যেভাবে লিখতে ইচ্ছা হবে আমি সেইভাবেই লিখব। অরুণ মিত্র এই নিজের মনকে প্রাধান্য দিয়েছে, তার যেভাবে লিখতে ইচ্ছা হয়েছে সে সেইভাবে লিখেছে, কোনো বাঁধা ধরা লিরিক বা ফর্ম তিনি মানেননি। যাই হোক, অরুণ মিত্র এবং তার লাল ইস্তেহার কবিতাটি আলোচনা করলাম। ইচ্ছা ছিল অন্যান্য কবিতাগুলিও আজকেরই আলোচনা করার, বা কয়েকটা আরও অন্তত, কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছে, যেহেতু অন্যান্য কবিতাগুলি আলোচনা করব কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে। যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখতে, অন্যান্য কবিতা আসবে। কয়েকদিনের ভিডিওতে যা দেখলাম, অনেকেই আমার ভিডিও দেখছে, খুবই ভালো লাগছে। আপনাদের সাবস্ক্রাইব পেলে হয়তো আরও এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও করার একটা আগ্রহ তৈরি হবে। তাই আবারও বলবো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ভিডিওটা দেখলেন প্রত্যেককেই ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।